প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে মাধ্যমিক 2025 সালের পরীক্ষার জন্য পর্ষদের যে টেস্ট পেপার, সেই টেস্ট পেপারে যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে আমাদের পেজ নম্বর 381-তে, সেখানে 1-এর দাগের প্রশ্ন, 2-এর দাগের এবং 3-এর দাগের আর 4 নম্বর দাগের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। অর্থাৎ এমসিকিউ, এসএকিউ টাইপের প্রশ্ন আর এই যে শূন্যস্থান, সত্য মিথ্যা এগুলো আছে এবং 2 নম্বর প্রশ্ন আমরা আলোচনা করবো। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবশ্যই দেখবে, আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী পেজগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং এর আগের যে পেজগুলো ছিল সেগুলোর প্রশ্ন উত্তর তোমরা আমাদের প্লেলিস্ট থেকে পেয়ে যাবে, সেগুলো অবশ্যই তোমরা সেখান থেকে দেখে নেবে। আজকে 381 নম্বর পেজ আলোচনা করব। তো প্রথম এমসিকিউটাই প্রশ্ন আছে আসল, দেখো প্রশ্ন আছে কি, আসল ইস্টু 1 বছরের সুদাসল, আসল ইস্টু 1 বছরের সুদাসল 20 এবং 21 বলা আছে। তাহলে দেখো 20 টাকা যদি আসল হয় এবং সুদ আসল 21 টাকা, তাহলে সুদ কত টাকা হয়েছে? 1 টাকা সুদ হয়েছে। তাহলে শতকরা বার্ষিক সুদের হার কত? তো এইভাবে তোমরা এটাও বার করতে পারো যে 20 টাকা যদি এক হয় তাহলে 100 টাকায় কত হয়? 100/20, অর্থাৎ এটা কাটলে যে হবে কত? 5% বেরোবে। এভাবে করতে পারো। যারা পরবর্তীতে চাকরি পরীক্ষায় অঙ্ক করবে তারা এভাবেই করবে। কিন্তু আমরা কীভাবে করবো দেখো, আমরা লিখবো P = এটা ধরবো আসল 20x ধরবো, আর এখানে আমরা P + I অর্থাৎ সুদ আসল সেটা কত ধরবো? 21x। তো যেটা রেশিও বলা দেওয়া হয়েছে সেটা আমরা ধরে নিলাম এখানে, এই 1-এর দাগের অঙ্কটা। এবার আমরা এই I = আমরা কী জানি? PR/T/100 এটা হবে। আবার দেখো আমরা এখানে I = আর কি লিখতে পারি, এই যে 21x সুদ আসল থেকে আমরা আসলটা বাদ দেবো 20x, তাহলে I কত বেরোবে? x বেরোবে। তাহলে এবার দেখো এই যে I এর এখানে আমরা কত লিখবো? x লিখবো। এবার P এর জায়গায় কত লিখবো? 20x লিখবো। আর এর ভ্যালু কত লিখবো? আমরা জানি না। T কত? 1 বছর বলা আছে, নিচে 100। তাহলে পরের লাইন কী হবে? এই x আর এই x কেটে দিলাম। তাহলে এদিকে যদি এই 20 আর 100 কাটি তাহলে কত হয়? 5। তাহলে এই R = কত হবে? এই 5 এদিকে গেলে 5% হবে আমাদের উত্তর। তাহলে এটা হলো। এরপরের যে অঙ্ক আছে সেটা বলা হয়েছে ত্রিভুজের ক্ষেত্রে আলফা ভূমি ইন্টু উচ্চতা, এই ত্রিভুজের ক্ষেত্রফল আলফা ভূমি ইন্টু উচ্চতা, যেখানে ভূমি আচ্ছা এটা কি ত্রিভুজের ক্ষেত্রফল? এটা সমানুপাতিক। আচ্ছা, ত্রিভুজের ক্ষেত্রফল সমানুপাতিক ভূমি ইন্টু উচ্চতা, যেখানে ভূমি ও উচ্চতা উভয় পরিবর্তনশীল, এটি কি প্রকার ভেদ? তাহলে এটি কি প্রকার ভেদ? এটি হবে আমাদের যৌগিক ভেদ, অর্থাৎ অপশান সি। এরপরে আছে 3-এর দাগের প্রশ্ন, 3টি সমান বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করে বৃত্তত্রয়ের কেন্দ্র ও সরলরেখাংশ দ্বারা যোগ করা হলে উৎপন্ন ত্রিভুজটির কোন 3টির মান হবে? দেখো এইভাবে আমাদের অঙ্কটা করতে হবে। 3টি বৃত্ত কী করেছে? পরস্পরকে বহিঃস্পর্শ করেছে। তাহলে এটা যদি একটা বৃত্ত হয় আর একটা বৃত্ত ধরে নাও এই বাইরে স্পর্শ করেছে, আর একটা বৃত্ত সে ঠিক সেমভাবে এভাবে স্পর্শ করেছে, তাহলে 3টে এভাবে স্পর্শ করেছে। তো আঁকাটা সেই এগুলো এরকম হয়েছে। তো যদি এটা হয়, 3টে কেন্দ্র যদি আমরা এভাবে যদি আমরা কেন্দ্রগুলোকে জুড়ে দিই তাহলে দেখো কী হবে? বৃত্তদ্বয়ের দ্বারা কেন্দ্র দ্বারা সরলরেখাংশ দ্বারা যোগ করা হলে উৎপন্ন ত্রিভুজটির কোণ 3টির মান কত? তাহলে এই কোণটার কত হবে? এই যে ত্রিভুজ হলো, এই কোণটা এবং এই কোণটার মান কত হবে? তো এই প্রত্যেকটা কোণের মান কত হবে? আমাদের 60 ডিগ্রি করে হবে, অপশান বি। এরপরে আছে 4-এর দাগের প্রশ্ন, সেখানে বলা হয়েছে যে যদি দিনের কোনো এক সময় একটি স্তম্ভ ও একটি 20 মিটার লম্বা উলম্ব লাঠির ছায়ার দৈর্ঘ্য যথাক্রমে 50 মিটার ও 10 মিটার হয়, তবে ওই স্তম্ভের উচ্চতা হলো। তাহলে ওই স্তম্ভের উচ্চতা কত হবে বার করতে বলা হয়েছে। তাহলে আমরা এখানে কী করে করবো দেখো, তাহলে আমাদের ওই স্তম্ভের উচ্চতা বার করতে হবে। তাহলে এটা আমরা উচ্চতা ধরে নিলাম x, আর এটির এটি 20 মিটার লম্বা, এই লম্বা উলম্ব লাঠির ছায়ার দৈর্ঘ্য, তাহলে উলম্ব যে লাঠি সেটা কত? এটা 20 মিটার হলো, আর এটা আমরা স্তম্ভটা x মিটার ধরে নিলাম, এবং x মিটারের যে ছায়ার দৈর্ঘ্য কত হবে? 50 মিটার বলা হয়েছে, এবং এই যে 20 মিটার লম্বা উলম্ব লাঠির ছায়ার দৈর্ঘ্য কত হবে? 10 মিটার বলা হয়েছে। তাহলে এগুলো সমান লিখতে পারি। এবার এর পরের লাইন থেকে এখান থেকে আমরা এক্সের ভ্যালুটা বার করবো। তো এই 10টাকে আমরা যদি কাটি, এদিকে 2 থাকবে, তাহলে x = কত হবে? 50 × 100 হবে। তাহলে আমার উত্তর কত হবে? আমাদের 100 মিটার হবে স্তম্ভের উচ্চতা। এভাবে আমরা বার করে নেব অঙ্কটা। নেক্সট 5-এর দাগের যে অঙ্কটা আছে সেটা বলা আছে যে দুটি ঘনকের আয়তনের অনুপাত 1:27 হলে ঘনক দুটি সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত হবে। তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে? দেখো
আমাদের ঘনক দুটির আয়তনের অনুপাত। তাহলে আয়তন কি এ কিউব, তাহলে আমরা প্রথমে একটা ধরলাম সেটা A1 কিউব, আরেকটা ধরলাম কি A2 কিউব। তাহলে আমাদের এটা কত বলা হয়েছে 1/27, 1/27 না 1:27। তাহলে দুটো যে ঘনকের আয়তন অনুপাত হলো এত। তাহলে ঘনক দুটি সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত বার করতে বলা হয়েছে। এবার দেখি এটা আমরা পরের লাইনে লিখতে পারি যে A1/A2 তার কিউব ইকুয়ালস টু এটা 1/3 কিউব লিখতে পারি এটা। তাহলে আমরা এখানে A1/A2টাকে আমরা লিখতে পারি 1/3 লিখতে পারি। এবার সেখান থেকে কী করব, ঘনক দুটি সমগ্রতলের ক্ষেত্রফল। তাহলে ঘনক দুটি সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত বার করতে বলেছে। এবং তাহলে ঘনক দুটি সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে, একটা সমগ্রতলের ক্ষেত্রফল কী হয় 6A² হবে A1² আর একটা কী হবে 6A2 তার স্কোয়ার। তাহলে এই 6 আমরা কেটে দিলাম। তাহলে A1² থাকলো এখানে, আর এখানে A2² থাকলো, এটা হলো। এবার A1-এর জায়গায় কত বসাবো, 1-এর স্কোয়ার হবে, আর এখানে কি হবে 3-এর স্কোয়ার হবে। তাহলে 1-এর স্কোয়ার মানে 1, 3-এর স্কোয়ার কত 9, তাহলে 1:, আমাদের 9 হবে, অপশান সি। তাহলে এভাবে MCQ 5টা হলো। এরপরে আর আছে নাকি, হ্যাঁ 6-এর দাগেরটা আছে। 6-এর দাগের প্রশ্নে বলা আছে যদি তোমার শ্রেণীতে নভেম্বর মাসে তোমার কিছু সহপাঠী উপস্থিত যথাক্রমে 25, 20, 18, 10 দিন, 21, 22, 16, 18 দিন হলে তাদের উপস্থিতির দিন সংখ্যার মধ্যমা হলো। তাহলে দেখো এগুলো আমরা পরপর সাজাবো, আগে মধ্যমা বার করতে বলেছে যেহেতু। তো প্রথম দেখো ছোটো কোনটা আছে, আচ্ছা 10, তারপরে হচ্ছে 16, 18 আছে দুবার, তারপর হলো কত 20, 21, 22, 25, 20, 21, 22, 25। তাহলে এদিকে একটা কাটবে, এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা। তাহলে 18 + 20 কত হয় 38/2, তাহলে কত হবে আমাদের এটা 19 হবে। তাহলে আমাদের উত্তর কত হবে 19। তাহলে দেখো অপশান এ হবে সঠিক উত্তর 19। এরপরে দুয়ের দাগে আছে শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি। সেখানে প্রথম আছে কোনো দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের গুণফল 1 হলে বীজদ্বয় পরস্পরের কী হবে, অনন্যক হবে। বীজদ্বয় অনন্যক হবে। তাহলে একটা বীজ যদি আলফা হয় আর একটা বীজ যদি 1/α হয়, তাহলে এটাই তো অনন্য, তবেই তো এটা কেটে গিয়ে আমাদের 1 হবে, এটা কেটে গিয়ে, সেটাই বলা হয়েছে। নেক্সট সময় ও মোট সুদ অপরিবর্তিত থাকলে আসল ও বার্ষিক শতকরা সরল সুদের হারের মধ্যে ড্যাশ সম্পর্ক থাকে, এটা হবে ব্যস্ত সম্পর্ক থাকে। নেক্সট প্রশ্ন, একটি সরলরেখায় একটি বৃত্তকে দুটি বিন্দুতে ছেদ করলে সরলরেখাটিকে ড্যাশ বলে। দেখো এটা একটা বৃত্ত হলো, একটা সরলরেখা বৃত্তকে দুটি বিন্দুতে ছেদ করে, তাহলে তাকে কি বলে, ছেদক বলা হয়, ছেদক বলা হয়। নেক্সট প্রশ্ন 4 থেকে বলা হয় sin 1 ডিগ্রি বাই cos 89, cos 89 বাই sin 1 এর মান কত। তো এই অঙ্কটা আমরা প্রথমে টুকে নেব, sin 1 ডিগ্রি বাই cos 89 ডিগ্রি প্লাস cos 89 ডিগ্রি বাই sin 1 ডিগ্রি। তাহলে এই sin 1 ডিগ্রিটা আমরা যদি সেভাবে রেখে দিই, নিচে কী লিখব, cos 89টাকে লিখব cos 90 ডিগ্রি মাইনাস 1 ডিগ্রি প্লাস এখানে cos 89টা সেম রেখে দিলাম, নিচে সাইনটাকে লিখলাম যে sin 90 ডিগ্রি মাইনাস 89 লিখলাম। তাহলে sin 1 ডিগ্রিটা ওপরে যেমন আছে তেমন থাকলো, নিচে cos 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি sin থিটা হয়ে যাবে, থিটার মান কত 1 ডিগ্রি। এখানেও সেমভাবে cos 89টা রেখে দিলাম ওপরে, নিচে sin 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি cos থিটা। এবার থিটার মান কত, এটা হবে 89। তাহলে উপরে এটা কেটে দিলাম, এটা কেটে দিলাম, তাহলে 1 যোগ 1 কত হবে 2, উত্তর কত হবে 2। তাহলে এর মান হবে 2। নেক্সট প্রশ্ন 5-এর দাগের আছে। 5-এর দাগে আমাকে বলা হচ্ছে এবিসি সমকোণী ত্রিভুজের এসি অতিভুজ। তাহলে দেখো এই যদি আমরা ত্রিভুজ আঁকি এ বি সি, তাহলে এসি যদি অতিভুজ হয়, এবি বাহুকে অক্ষ রেখে, এবি বাহুটাকে অক্ষ ধরে ত্রিভুজটি পূর্ণ আবর্তনের ফলে উৎপন্ন ঘনভুজ, তাহলে পূর্ণ আবর্তন যদি হয়, এবি যদি অক্ষ হয় তাহলে অক্ষ চারিদিকে ঘুরবে, তাহলে এই অক্ষের চারিদিকে ঠিক এভাবে ঘুরবে, তাহলে এটা ঘুরবে, তাহলে এটা ঘোরার পর এটা যে একটা ঘনবস্তু তৈরি হবে, তাহলে এটা একটা ঘনবস্তু এরকম তৈরি হবে, তাহলে সেটা কী হবে, এটা একটা শঙ্কু তৈরি হবে। তাহলে ঘনবস্তুটি কী হলো, শঙ্কু। নেক্সট প্রশ্ন যেটা দেওয়া হচ্ছে
কোনো তথ্যের মধ্যে যে পর্যবেক্ষণটির পরিসংখ্যা সবচেয়ে বেশি সেই পর্যবেক্ষণটিকে ওই তথ্যের ড্যাশ বলে। কি বলা হয়? সংখ্যাগুরু মান বলা হয়। সংখ্যাগুরু মান। তাহলে শূন্যস্থান পূরণগুলো হলো। নেক্সট যে প্রশ্নগুলো আছে দেখো, সেখানে বলা আছে আমাদের সত্য মিথ্যা নির্ণয় করো। প্রথম যেটা বলা আছে, অংশীদারি ব্যবসায় কমপক্ষে 3 জন লোক দরকার। কেন? অংশীদারি ব্যবসায় তো 2 জন লোকেও সম্ভব। তাহলে এটা কি বলা আছে? এটা মিথ্যা বলা আছে। দুই থেকে বলা আছে দেখো, AB/C², BC/A² এবং CA/B² এর যৌগিক অনুপাত 1:1। তাহলে এটা আমরা কী করে বার করবো? একবার দেখি অঙ্কটা একবার করে দেখি এটা। তাহলে অনেক সময় গুণ করে দেবো, AB/BC/CA দুবার লিখলাম না, এবং এদিকে কী হবে? A² নয়, CA² A² তাহলে এখানে আমরা যদি গুণ করি, তাহলে এখানে হবে A², B² C², আর এখানেও হবে A² B² C²। তাহলে এটা তো 1:1ই হয়। তাহলে এটা কী বলা আছে? অতএব এটা সত্য বলা আছে। নেক্সট প্রশ্ন, সাইন থিটা তার কিউব ইকুয়াল সাইন কিউব এবং থিটা কিউব। এটা তো সম্ভব নয়, এটা তো এমন হওয়া দরকার ছিল। এটা হয়তো তাই হয় যে সাইন থিটা তার কিউব। তাহলে এখানে আমরা কী লিখতে পারি? সাইন কিউব থিটা, এটাই হয়তো লিখতে পারি, কিন্তু এটা তো আর থিটার ওপরে একটা কিউব দিয়েছে, তাহলে এটা এখানে তো আমাদের মিথ্যা বলা আছে। এরপরে আছে, একটি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর পূরক। এটা এখানে মিথ্যা বলা আছে। এরপরে প্রশ্ন দুটি, সেটা কি? দুটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 4:9, তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:3। তাহলে আমাদের ব্যাসার্ধ দৈর্ঘ্যের অনুপাতটা বার করব। দেখো, দুটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত। তাহলে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত? 2πr1² প্রথমটা ধরলাম, আর একটা কী ধরলাম? 2πr2² ধরলাম। তাহলে এটা কথা 4/9 বলা আছে। তাহলে এটা আমাদের 2π আর 2π কেটে দিলে r1² সমান 4/9। অতএব r1/r2 সমান কত হবে? দেখো, এটা কী হয়? স্কোয়ার, তাহলে 2/3 তার স্কোয়ার। অতএব r1 আর r2 এর মান কত হবে? 2/3। তাহলে 2:3 এটাতে বার হচ্ছে। তাহলে এটা কী বলা আছে? এটা তাহলে আমাদের সত্য বলা আছে। তাহলে 5-এরটা কী হবে? সত্য। নেক্সট 6 দাগের প্রশ্ন বলা আছে যে শ্রেণী দৈর্ঘ্য সমান হলে যৌগিক গড় নির্ণয়ে ক্রম বিচ্যুতি পদ্ধতি অধিকতর গ্রহণযোগ্য। এটাও এখানে সত্য বলা আছে। তাহলে এগুলো সত্য মিথ্যা আলোচনা করে নিলাম। এরপরে যে প্রশ্নগুলো আছে দেখো, সেখানে আমাদের বলা আছে, দেখে 2 প্রশ্ন কী বলা আছে? একটি ব্যবসায় প্রীতম ও প্রতিমের মূলধনের অনুপাত 5:4 এবং প্রীতম ও পুষ্করের মূলধনের অনুপাত 6:7। ব্যবসায় মোট লাভ এত টাকা হলে পুষ্করের লাভ্যাংশ কত? তাহলে দেখো 2 দাগের অঙ্কটা, সেটা আমরা যদি ধরি প্রীতম ও প্রতিম, এটা যদি আমরা A/B ধরি, তাহলে সেটা হচ্ছে কত? 5:4। এবং এদের যদি ধরি প্রীতম ও পুষ্করের, তাহলে প্রীতমকে আমরা ধরেছিলাম কি? প্রীতম ও পুষ্করের হচ্ছে 5:4, এবং প্রীতম ও প্রতিম, একেবারে প্রতিম ও তাহলে B/C ধরলাম এখানে যে পুষ্করটাকে। তাহলে তাদের কত? তাদের কত বলা হয়েছে? 6:7 বলা হয়েছে। এবার আমাদের এটাকে সমান করতে হবে। তা দেখো, আমরা একটা সমান করবো, এই বিটাকে যদি সমান করি, তাহলে এখানে 4 এবং 6 আছে। তাহলে এটাকে আমরা কত দিয়ে গুণ করতে? এটাকে 3 দিয়ে যদি গুণ করি তাহলে আমাদের 12 হবে। এটাকে যদি 6 দিয়ে 2 গুণ করি তাহলে আমাদের 12 হবে। তাহলে আমরা এটাকে কী করব? এটাকে আমরা কত দিয়ে গুণ করবো? এই যে রেশিওটাকে, সেটাকে আমরা 3 দিয়ে গুণ। তাহলে 3×5 15 3 4 12। আর এদিকে 2 দিয়ে গুণ করবো, তাহলে 6 2 12, আর এটা 7 2 14। আমরা এই দুটোকে সমান করলাম, বিটাকে সমান করলাম, এই বিটাকে, তাহলে 12 সমান করলাম। তাহলে এবার আমরা কী লিখতে পারবো? 1A/B/C, সেটা হচ্ছে কত? 15:12:14, এটা লিখতে পারলাম। তাহলে এটা লেখার পর এবার দেখো, এই ভ্যালুগুলো আমরা পেয়ে গেলাম, এদের রেশিও। টোটাল লাভ 8,200।
তাহলে 8,200 টাকা যদি টোটাল লাভ হয়, হ্যাঁ 8,200 টাকা লাভ হয়, তাহলে আমাদের কারটা চেয়েছে পুষ্করের লাভ। তাহলে পুষ্কর সি ধরেছিলাম, পুষ্কর, তাহলে তার লাভ কত হবে? এই 14 বাই নিচে কত হবে 12 আর 14 কত হলে 26, আর 5 31, আর 10 41। তাহলে এটা কত হবে? 2 দিয়ে কাটবে, তাহলে 14 দুগুণে 28 ডবল 0, তাহলে 2,800 টাকা হবে উত্তর। এভাবে করতে পারো, আবার এভাবে করতে পারো। দেখো এই যে প্রীতম, এভাবে করতে পারো যে প্রীতম ইস টু প্রতিম ইস টু পুষ্কর, এটা লিখলে তাহলে প্রীতমের কত 5:4 দেওয়া হয়েছে। আর এদিকে প্রীতম আর পুষ্কর, এই প্রতিম আর পুষ্কর, তাহলে প্রতিমের কত দেওয়া আছে এখানে 6:7, তাহলে 6:7 এগুলো দেওয়া হচ্ছে আমাদের। তাহলে এই যে জায়গাটা আমরা কী বসাবো আর এই জায়গাটা আমরা কী বসাবো? দেখো এই অঙ্কটা নিয়ম হচ্ছে কি, এই সাইডে যেটা থাকবে সেটা বসিয়ে দিতে হবে, এই 4টা এখানে দিয়ে দিতে হবে, এদিকে যে 6 আছে 6টা এদিকে দিতে হবে। তাহলে এবার দিয়ে গুণ করতে হবে পুরোটা। দেখো 5 6 30 4 6 24 4 7 28। এবার দেখো এটাকে আমরা 2 দিয়ে ভাগ করি, তাহলে এটা 15:12:14। দেখো এই রেশিওটাই আমাদের বেরিয়েছে। আবার এখানে এই রেশিওটাই বেরিয়েছিল। তো এভাবে করতে পারি, এভাবেও করতে পারি, রেশিও বার করে নিতে পারি, তারপর বাকিটা তো এভাবে করবো। এর পরের প্রশ্ন দেওয়া আছে, দেখো সেটা কী বলা আছে। সেখানে বলা আছে, দেখো 3 দাগে দুটো সমীকরণ দেওয়া আছে। সমীকরণ দ্বয়ের একটি সাধারণ বীজ 2 হলে কিউ এর মান কত? তাহলে দেখো আমাদের যে সমীকরণ x² প্লাস bx প্লাস 12 = 0, এখানে আমাদের 2 বসাবো, একটি সাধারণ বীজ 2 বলা আছে। তাহলে এখানে b গুণ 2 প্লাস 12 = 0, তাহলে 2 দুগুণে 4 প্লাস 2b প্লাস 12 = 0। তাহলে 2b = -16, তাহলে b = কত? -8, b এর মান হলো -8, এটা একটা বেরোলো। আর একবার কী করবো দেখো, এখানে আরেকটা সমীকরণ আছে x² প্লাস bx প্লাস কিউ = 0। তাহলে এখানে থেকে কিউ এর মান আমাদের, এখান থেকেও বি এর একটা ভ্যালু আমাদের বেরোবে। তো এখানে দেখো এই যে এখানে এক্সের জায়গায় এখানেও 2 বসাবো আমরা, এখানেও বি এর জায়গায় এক্সের জায়গায় 2 বসাবো, বি গুণ 2 যোগ কিউ = 0। আমাদের কিউ এর মান বার করতে বলা আছে। তাহলে 2 ² 4 প্লাস 2b প্লাস কিউ = 0। তাহলে দেখো এই যে আমরা পরের লাইন লিখবো এই 4 প্লাস, আচ্ছা হ্যাঁ 4 প্লাস এই 2b, তো বি এর জায়গায় কত -8 লিখবো, 2 × -8 প্লাস কিউ = 0। পরের লাইনে 4 - 16 প্লাস কিউ = 0। নেক্সট লাইন -12 প্লাস কিউ = 0, অতএব কিউ = কত 12। তাহলে আমাদের কিউ এর মান কত বেরোবে? 12 বেরোবে, এটা হয়ে যাবে। নেক্সট 4 দাগে বলা আছে, দেখো সেটা দুটি ধনাত্মক সংখ্যা x(y²) এবং x(z²) এর মধ্য সমানুপাতি নির্ণয় করো। তাহলে মধ্য সমানুপাতি কি? এটা √ac, b = √ac। তাহলে এখানে আমরা ভ্যালুটাই বসিয়ে দেবো। দেখো তাহলে a কত? x(y²) ইন্টু x(z²) তার রুট। এটা হচ্ছে মধ্য সমানুপাতির সূত্র। এর ভ্যালুগুলো বসালাম এখানে, যেটা প্রথম এবং দ্বিতীয় সেটা বলা আছে। তাহলে দুটো যে সংখ্যা বলা আছে ধনাত্মক সংখ্যা, তাদের যে মধ্য সমানুপাতি। তাহলে এবার দেখো এটা কী হবে? x² y² এবং z² বেরোবে। তাহলে এবার রুট থেকে তাহলে প্রত্যেকটা বেরিয়ে আসবে x y z হবে। তার উত্তর কত হবে? x y z। এর পরের অঙ্কটা আছে, দেখো 5 দাগের অঙ্ক। এ ও বি বৃত্তের একটি ব্যাস ও সি বৃত্তের উপরিস্থিত একটি বিন্দু। আচ্ছা, এ ও বি বৃত্তের একটি ব্যাস, এ ও বি বৃত্তের একটি ব্যাস আর সি বৃত্তের উপরিস্থিত একটি বিন্দু। তো সেটাই আগে আঁকা যাক। এটা একটা যদি বৃত্ত হয়, এটা একটা বৃত্ত, আর কি বলেছে? এ ও এবং বি এটা হলো বৃত্তের উপরে একটা ব্যাস, বৃত্তের একটি ব্যাস, হ্যাঁ বৃত্তের একটি ব্যাস, আর সি হচ্ছে এর উপর অবস্থিত কোনো একটা বিন্দু, এই এখানে ধরে নিলাম সি একটা বিন্দু। তাহলে অ্যাঙ্গেল ও বি সি হচ্ছে 60। এই যে ও বি এবং সি এটা হচ্ছে 60, এটা হলো 60। আর ও সি এর মান কত?
ও সি এ, এটা আমাদের জানতে চেয়েছে, এটা আমাদের জানতে চেয়েছে, ও সি এ এর মানটা জানতে চেয়েছে। তাহলে আমরা কী কী লিখতে পারবো এখান থেকে? দেখো এখান থেকে কী জানি আমরা, এ সি বিটা কত আমরা জানি, কত 90 ডিগ্রি। এ সি বিটা তো আমরা জানি, এ সি বি এই পুরো কোণটা হচ্ছে 90 ডিগ্রি আমরা জানি। তাহলে এখান থেকে আমরা ও বি সমান সমান ও সি লিখতে পারবো এখান থেকে, ও বি সমান সমান ও সি। আর এটা যেহেতু 60, তাহলে এটাও আমাদের 60 হবে। কারণ দেখো এই ও বি ইকাল ও সি আমরা লিখতে পারলে কি হবে, অ্যাঙ্গেল ও সি বি সমান সমান অ্যাঙ্গেল ও বি সি লিখতে পারবো। এবার এটা তো ভ্যালু আমাদের 60 জানা আছে, সেই জন্য 60 হবে ওটা। তাহলে এবার অ্যাঙ্গেল আমাদের দরকার কোনটা, ও সি এ এরটা দরকার। তাহলে ও সি এ সমান সমান কত হবে, ও ও সি এ, তাহলে এটা পুরো 90, 90 মাইনাস 60 হবে, 90 মাইনাস বাকিটা 60, তাহলে কত হবে 30 ডিগ্রি। এর পরের অঙ্কটা দেখো যেটা বলা হয়েছে, সেটা সেই অঙ্কটা এখানেই করে দিই। 6 থেকে, ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। তাহলে এই হয় 6 দাগের অঙ্ক। ও একটা কেন্দ্রীয় বৃত্ত, তার ব্যাসার্ধ কত, 5 সেন্টিমিটার হলো। পরে ওটা আঁকছি। তারপরে ও বিন্দু থেকে 13 সেন্টিমিটার দূরত্বে পি একটি বিন্দু, ও বিন্দু থেকে 13 সেন্টিমিটার 13 দূরত্বে পি একটি বিন্দু হলো। এবং পি বিন্দু থেকে বৃত্তের দুটি স্পর্শকের দৈর্ঘ্য পি কিউ এবং পি আর। তো পি কিউ এখানে একটা স্পর্শক হলো পি কিউ, আর একটা হচ্ছে পি আর, দুটো স্পর্শক তৈরি হলো পি আর। তাহলে ও বিন্দু থেকে 13 সেন্টিমিটার দূরত্বে পি, এই পুরোটা ভ্যালু, এটা হচ্ছে 13। আর এখান থেকে এই অবধি হচ্ছে আমাদের 5, সেটা আমাদের বলা আছে, তো সেগুলো আমরা এখানে লিখে নিই প্রথমে। তাহলে ও পি এই পুরোটা হচ্ছে কত, 13 সেন্টিমিটার। আর ও কিউ এবং ও আর, এই যে ও কিউ এবং ও আর, এটা কত কত বলা হয়েছে আমাদের এখানে, এটা হচ্ছে আমাদের 5 বলা হয়েছে, আমাদের ব্যাসার্ধ 5 বলা হয়েছে। তাহলে এটা হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারবো, দেখো এখান থেকে আমরা যে ত্রিভুজ পি ও এবং কিউ, ওই উপরটা ধরি, কিউ এর পি কিউ সমান সমান আমরা যে পিথাগোরাসের সূত্র, সেটা আমরা কী লিখতে পারি, এটা যেহেতু 90 ডিগ্রি, এটা এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, তাহলে পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি, ভ্যালুগুলো আমরা বসিয়ে দিই। 13 স্কোয়ার অর্থাৎ ওপি, এটা 13 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার লিখবো পিথাগোরাসের সূত্র অনুযায়ী। আমি একেবারে করে দিলাম আর লিখলাম না বারবার। এবার এটা ভাঙলে কত হবে, 169 মাইনাস 25, তাহলে কত হবে 144, সেখান থেকে আমাদের 12 সেন্টিমিটার আমাদের বেরোবে। তাহলে আমাদের এটা কত হবে, পি কিউটা হবে কত, 12 সেন্টিমিটার, এটা হলো। আবার কি লিখব, ত্রিভুজ পি ও কিউ এর ক্ষেত্রফল, পি এটা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, পি কিউ ইন্টু ও কিউ, সেখান থেকে আমরা কী লিখতে পারবো, হাফ ইন্টু পি কিউ এর ভ্যালু কত 12 ইন্টু ও কিউটা কত 5, তাহলে এটা হবে কত, এই 5 12 60/2, তাহলে কত হবে 30 সেন্টিমিটার স্কোয়ার, এটা হলো। আমাদের চেয়েছে কি, পি কিউ ও আর চতুর্ভুজের ক্ষেত্রফল, পি কিউ ও আর এই পুরোটার ক্ষেত্রফল। আচ্ছা, এটা যদি 12 সেন্টিমিটার হয়, আমাদের এটাও এখানে, এটা আমাদের কত হবে, এটা 12 সেন্টিমিটার হবে। কেন, দেখো আমি আরেকবার বার করলাম না, সেম হবে, কারণ দেখো এটা তো আমাদের সেম আছে, এটা 13, এটা 5, 5 12 13 একটা পিথাগোরাসের সূত্র অনুযায়ী হয়, 5 12 13 একটা মান আছে। তো এই যেটা বার করলাম, এই সেমভাবে এটাও বার করলে আমাদের 12 বেরোবে। তো 12 সেন্টিমিটার লিখে দিলাম এটা এখানে। তাহলে এটার যে পুরোটার ক্ষেত্রফল, চতুর্ভুজের ক্ষেত্রফল কী হবে, অর্থাৎ পি কিউ ও আর এর ক্ষেত্রফল সমান কত হবে, এটা তো আমাদের একটার বেরিয়েছে পি, আর ও কিউ এটার বেরিয়েছে কত
30, তাহলে এটা কত হবে? তো 30 × 2 হবে, অতএব কত? 60 সেন্টিমিটার স্কোয়ার হবে। তাহলে অঙ্কটা হয়ে গেল। নেক্সট যে প্রশ্ন আছে দেখো, 7 দাগের প্রশ্ন কী বলা আছে, যে ত্রিভুজ এবিসি এর বিসি এর সমান্তরাল সরলরেখা এবি ও এসি যথাক্রমে ডি ও ই বিন্দুতে ছেদ করেছে। এই অঙ্কটা আগের পেজে মনে হয় ছিল। তো এরকম একটা ত্রিভুজ হবে যার এ বি সি এবং ডি আর ই হচ্ছে এর ওপরে একটা বিন্দু, আর ই হচ্ছে এসি এর উপরে একটা বিন্দু। এই যে বিসি এবং এটা ডি হচ্ছে সমান্তরাল। তাহলে প্রমাণ করো এডি বাই এবি, এডি বাই এবি সমান সমান এই বাই এসি, এটা আমাদের প্রমাণ করতে হবে। তো এখান থেকে আমরা কী লিখতে পারি আগে দেখো, এখান থেকে আমরা লিখতে পারি এডি বাই ডিবি সমান সমান এই বাই ইসি লিখতে পারি। তারপরের লাইন আমরা কী লিখব? ডিবি, আর একটা এখানে দেখো ডিবি বাই এডি, আমরা এটা উল্টে দিলাম, ইসি বাই এই পরের লাইনে উল্টে দিলাম। তারপরের লাইন দেখো, এটা লিখব ডিবি বাই এডি প্লাস 1, দুই পক্ষকেই 1 দিয়ে যোগ করলাম, করার পর এটা লসাগু হবে হচ্ছে এডি, ওপরে কী পড়ে থাকবে? ডিবি প্লাস এডি হবে, লসাগু যে নিয়ম সেটা করবে। তারপরে নিচে হবে এই সমান সমান এটা হবে ইসি প্লাস এই। নেক্সট লাইন, এবার দেখো এখানে যেটা আছে ডিবি প্লাস এডি, তাহলে কী হবে? এবি হবে বাই নিচে এডি। সেমভাবে ইসি প্লাস এই, এটা কী হবে? ইসি প্লাস এই, এটা এসি হবে, এসি বাই এই। আমাদের এটাই তো প্রমাণ করতে দিয়েছে। দেখো এডি বাই এবি আর এই বাই এসি। আচ্ছা এটা নয়, তাহলে পয়লা লাইন কী লিখবো? আমরা আবার এটাকে উল্টে দেবো। তাহলে এডি বাই এবি সমান সমান এই বাই এসি, তাহলে এটা আমাদের প্রমাণিত হয়ে যাবে। নেক্সট যেটা প্রশ্ন আছে সেখানে দেখো দেওয়া হচ্ছে, তো পুরোটা এভাবে লিখে দিই আমি একবার। তাহলে অতএব এডি ইস টু এবি সমান সমান এই ইস টু এসি বলে লিখবে, প্রমাণিত। নেক্সট যে প্রশ্ন আছে দেখো, সেটা বলা আছে যে 8 দেখে sin টু দি পাওয়ার 6 থিটা cos টু দি 6 থিটা এবং 3 sin থিটা cos স্কয়ার থিটা এর মান কত? 8 দেখের অঙ্কটা প্রথমে আমরা টুকে নিই। sin টু দি পাওয়ার 6 থিটা cos টু দি পাওয়ার 6 থিটা 3 sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা। তাহলে এই sin টু দি পাওয়ার 6টাকে এভাবে ভেঙে লিখলাম স্কয়ার এবং কিউব আকারে, cos স্কয়ার থিটা টু দি পাওয়ার কিউব প্লাস 3 sin স্কয়ার থিটা ইন্টু cos স্কয়ার থিটা থাকলো, আর একবার এক্সট্রা এখানে লিখে দিলাম এটা sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। তাই sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা কত? 1 হয়। এর সাথে যদি এটার সাথে 1 গুণ করি তো এটাই থাকে, তাই সেই জন্য এটা লিখতেই পারি আমরা আমাদের সুবিধার্থে। তাহলে এই লাইনে কী লিখব? এ কিউব প্লাস বি কিউব প্লাস 3 স্কয়ার 3 তারপর প্লাস 3 এবি স্কোয়ার তাহলে দেখো লাইনটা কী আছে? এ কিউব প্লাস বি কিউব প্লাস 3 এ কিউব প্লাস বি কিউব প্লাস 3 এ বি ইন্টু এ প্লাস বি, এটা হচ্ছে। তাহলে এটা কিসের সূত্র আমরা জানি? আমরা এটা হচ্ছে এ প্লাস বি তার হোল কিউবের সূত্র, এটা হচ্ছে এই সূত্র। তাহলে এটা সূত্র হচ্ছে এই উপরে আমাদের হয়েছে বলে এটা আমি নিচে লিখতে পারলাম যে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3 এ বি ইন্টু এ প্লাস বি। তাহলে এটা হচ্ছে এ প্লাস বি হোল কিউবের সূত্র। তাহলে এই যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে কত? 1, তার কিউব সেটা হবে 1। তাহলে উত্তর কত হবে আমাদের? 1। এর মান হবে কত? 1। নেক্সট যে প্রশ্ন আছে সেটা বলা আছে যে এই যে ভ্যালুটা দেওয়া আছে সেখানে
এ এর মান কত, 0 থেকে বড় 90 থেকে ছোটো, tan 5a এর মান নির্ণয় করো। তাহলে sec 5a, এখান থেকে আমাদের এর ভ্যালুটা আগে বার করতে হবে, তারপরে tan 5a বসাতে হবে। তাহলে cosec a প্লাস 36, এখানে লিখব কি দেখো, এই যে sec 5a লিখলাম, এটাকে আমরা কোশেক আকারে নিতে পারি। কোশেক 90 ডিগ্রি মাইনাস থিটা, সেক থিটাকে লিখতে পারি কোশেক 90 ডিগ্রি মাইনাস থিটা। এবং এদিকে তো কোশেক যেটা সেটা আছে a প্লাস 36। তাহলে এবার আমরা এই যে থিটা ভ্যালুটা সমান করে দিতে পারি, মাইনাস 5a ইকুয়ালস টু a প্লাস 36 ডিগ্রি। তাহলে মাইনাস 5a মাইনাস a ইকুয়ালস টু 36 মাইনাস 90, পরের লাইন কী হবে, মাইনাস 6a ইকুয়ালস টু মাইনাস, এটা হবে 54, মাইনাস মাইনাস কেটে দিলাম। তাহলে কী হবে, 6 a সমান সমান কত, 56/6, অতএব এ সমান 6 9 54। তাহলে এর মান কত, 9। এর মান যদি 9 হয় তাহলে tan 5a ইকুয়ালস টু কী লিখব, tan এই 5 ইন্টু 9, তাহলে tan 45 ডিগ্রি। আর tan 45 মান কত, 1, এটাও জানি। তাহলে আমাদের ভ্যালু কত হবে, 1 হবে। এরপরে 10-এর দাগের প্রশ্ন, 1 সেন্টিমিটার পুরু ও 10 সেন্টিমিটার বহি ব্যাসার্ধ বিশিষ্ট 42 সেন্টিমিটার লম্বা একটি 2 মুখ খোলা লোহার পাইপের কত পরিমাণ লোহা আছে। 1 সেন্টিমিটার পুরু, ঠিক আছে, আর 10 সেন্টিমিটার বহি ব্যাসার্ধ বিশিষ্ট। তো যদি একটা পাইপ হয়, ধরে না পাইপটা এরকম গোল, এটা হলো 1 সেন্টিমিটার পুরু বলা হয়েছে, আর এর বহি ব্যাসার্ধ 10। তো ধরে নিলাম এই যে পাইপটা, এই যে ডিস্টেন্স এটা আমরা 1 ধরে নিলাম, এই ডিস্টেন্সটা 1 ধরে নিলাম। আর এই যে এখান থেকে যে পুরো এই বহি ব্যাসার্ধটা, এটা হচ্ছে আমাদের 10, এটা হলো 10। আর এই যে পুরোটা 1, অনেক মোটা হয়ে গেছে আঁকা, এটা একদম পাতলা হতো 1। তো সেটা যদি হয়, এবং 42 সেন্টিমিটার লম্বা একটি 2 মুখ খোলা লোহার পাইপ, এইটা, এবং এর ডিস্টেন্স পাইপ যদি অনেক লম্বা পাইপ হয়, এরকম 42 সেন্টিমিটার পাইপ হবে, ঠিক আছে, 42 সেন্টিমিটার। সেটা হয় যদি হয়, এর কত পরিমাণ লোহা আছে, এই যে পাতলা অংশটা 42 পর্যন্ত আছে, এরকম কতটা আছে। তাহলে আমাদের এই জায়গাটায় কত আছে সেটা বার করতে হবে। তাহলে সেটার সাথে আমরা যদি 42 আমরা গুণ করতে দিই, তাহলে সেভাবে বার করতে পারবো। তাহলে দেখো এটা আমরা কী করবো, তাহলে এখান থেকে আমরা কী পাবো, দেখো এটা যে এই যে ডিস্টেন্সটা, সেটা আমরা 42 পাবো। অতএব এইচ সমান আমরা 42 লিখতে পারবো। এটা তো চোঙ টাইপেরই, চোঙের উচ্চতা, সেটা এইচ 42 সেন্টিমিটার আমরা লিখতে পারবো। এবং এর যে বাইরের ব্যাসার্ধ সেটা কত, আর বড় আর, সেটা হচ্ছে 10 সেন্টিমিটার। আর ভিতরটা তাহলে কত হবে, সেটা তো আমাদের পুরো বলেছে, এটা হচ্ছে 1, তাহলে আমাদের 9 হবে, সেটা ছোটো আরটা 10 মাইনাস 1, তাহলে হবে কত, 9 সেন্টিমিটার, এটা হবে। এবার আমাদের যে সূত্র, যে পাইপটি কতটা লোহা আছে এর মধ্যে, সেটা হবে পাই ইন্টু বড় আর এর স্কোয়ার মাইনাস ছোটো আর এর স্কোয়ার ইন্টু এইচ। তাহলে পায়ের মান কত, 22/7। এখানে আর এর জায়গায় কত বসাবো, 10-এর স্কোয়ার মাইনাস ছোটো আর এর জায়গায় বসাবো 9-এর স্কোয়ার ইন্টু এইচ। তাহলে 22/7 ইন্টু 10 10কে 100 মাইনাস 81 ইন্টু এইচ সমান 22/7 গুণ 9 গুণ এই, আচ্ছা এইচের ভ্যালু কত, 42, ওই বসিয়ে দিলাম। তাহলে 7 দিয়ে কাটলে 7 ইন্টু 6, 6 ইন্টু 9 ইন্টু 22, এটা গুণ করলে কত হয়, দেখো এটা যদি গুণ করা হয়, আচ্ছা এটা 9 কেন হবে, এটা 19 হবে। 22 ইন্টু 19 কত, 9 2 18, এটা 19 এবং 22 8, 418। আবার এটার সাথে 6 গুণ করতে হবে, 2508। তাহলে লোহার পরিমাণ কত হবে, 2508 সেন্টিমিটার কিউব।
তাহলে এটা আমাদের অঙ্ক হয়ে গেল। তো গুণটাও ঠিক করে দেখে নিও একবার, এই গুণটা 22 × 19 × 6। এরপরে যে অঙ্কটা আছে সেখানে কী বলা আছে দেখো, এখানে যে অঙ্কটা বলা আছে তারপরে সেটা এখানে হচ্ছে 11 দাগের অঙ্ক। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ও পার্শ্বতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান। তাহলে শঙ্কুর উচ্চতার ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে h একক এবং r একক হলে 1/h² + 1/r² মান কত? তাহলে আমাদের কী বলা আছে, পার্শ্বতলের লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন 1/3, আয়তন এবং পার্শ্বতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান। তাহলে 1/3 πr² h কী লিখতে পারবো, পাই ইন্টু r ইন্টু এল। এবার তার পরের লাইন কী লিখবো, এই পাই আর এরা কেটে দিলাম, এখানে আমাদের কী পড়ে থাকে আর, এখানে আমার পড়ে থাকে আর ইন্টু h/3, আর এখানে এল পড়ে থাকে। তাহলে তার পরের লাইন কী লিখবো আমরা, RH/3, আর এলটাকে কী লিখতে পারি, দেখো লম্ববৃত্তাকারে শঙ্কুর ক্ষেত্রে এল যতটা হয় সেটা ক্ষেত্রে আমরা পিথাগোরাসের সূত্র অনুযায়ী লিখতে পারি h² + r² লিখতে পারি। এরপরে দেখো পরের লাইনে আমরা লিখবো এভাবে, উভয় পক্ষকে আমরা স্কোয়ার করে দেবো, 3² 9। এই অঙ্কটা অনেকবার এসছে, অনেক পেজে ছিল। এদিকে স্কোয়ার করলে h² + r² হবে। পরের লাইনে লিখব এখানে যে এই r² h² আমরা এখানে এদিকে পাঠিয়ে দিই, h² + r² নিচে r² এবং h², এটা হলো। তারপরের লাইন আমরা এখানে লিখি সেটা 1/9 সমান যদি লিখি, এ দেখো এখানে যে h² + r², তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি h² / r² × h² প্লাস এখানে আরেকটা লিখতে পারি r² / r² × h², তো এটা লিখতে পারি আমরা। এখান থেকে h কেটে গেলে 1/r² প্লাস 1/h², এটা হবে। তাহলে অতএব 1/9 সমান এটাই তো এর মানটাই তো বার করতে বলেছে, এটাই হচ্ছে 1/9। তাহলে এটার মান কত হবে, 1/9। এরপরে 12 দাগের অঙ্ক, সেখানে যেটা বলা আছে 12 দাগের অঙ্কটাতে, 12 দাগের মধ্যে 10 জন সদস্য বিশিষ্ট একটি রাশি তথ্যের যৌগিক গড় 30 এবং পর্যবেক্ষণের মাধ্যমে দেখা গেল যে দুটি সদস্যের ক্ষেত্রে ভুলবশত 15 এবং 17 ধরা হয়েছে, যাদের সঠিক মান 20 এবং 21। তাহলে সঠিক যৌগিক গড় কত? কিছুই নেই অঙ্কটাতে, যেহেতু যোগ বিয়োগের অঙ্ক। এতে দেখো 10 জন সদস্য সমষ্টি, 10 জন সদস্য এদের যে সমষ্টি সেটা কত হবে, 10 × 30 করে দেওয়া আছে। তাহলে এদের হচ্ছে কত, 300 হবে, এটা হলো। এবং এখানে 15 আমাদের লেখা আছে, 15 + 17, এটা আমাদের ভুলবশত লেখা আছে। তাহলে এটা কত লেখা আছে, 32 লেখা আছে। আর ওখানে সঠিক ছিল কত, 20 আর 21। তাহলে সঠিকটা হচ্ছে কত, 20 + 21 মানে কত, 41। এটা হচ্ছে আমাদের সঠিক, কিন্তু আমরা লিখেছি কত, 32। তাহলে কত এক্সট্রা লিখেছি, 9 এক্সট্রা লিখেছি। এবার আমরা বার করে দেখো 300, আমাদের টোটাল 312 বেরিয়েছে। সেখান থেকে আমরা বাদ দেবো, এই 32টাকে বাদ দিলাম, এই ভুল হয়েছে, ভুলটাকে বাদ দিলাম। এই যে ভুল হয়েছে, ভুলটাকে পুরো বাদ দিলাম। তাই ঠিকটাকে যোগ করে দিলাম এর সাথে। তাহলে তো ভুলটা বাদ দিলাম, ঠিকটা যোগ করে দিলাম, তাহলে আমাদের ঠিক হয়ে যাবে, অসুবিধা নেই এটা। তাহলে এরপরের লাইন কত হবে, 300, আর এটা হবে কত, +9। তাহলে আমাদের টোটাল হবে 309 হবে। এবার গড় কত হবে, গড় হচ্ছে 309/10 হয়ে গেল। তাহলে গড় হচ্ছে 30.9, এটা আমাদের সঠিক উত্তর হবে, যৌগিক গড়। তাহলে আমাদের এই সমস্ত প্রশ্নগুলি ছিল আজকে। কত নম্বর পেজ এটা আমাদের ছিল, 381 সম্ভবত পেজটা ছিল। তো এই পেজে আমাদের যে সমস্ত প্রশ্নগুলো ছিল অঙ্কের MCQ প্রশ্ন, শূন্যস্থান এবং ঠিক ভুল যে প্রশ্নগুলো ছিল সেগুলো আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। 1, 2, 3, 4 দাগের প্রশ্ন। তোমাদের যদি সামান্য উপকার আসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে, আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী পেজগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।